এখনো শেখ হাসিনার মনোনীত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সকল কি পয়েন্টে বসে আছে, সকল গোয়েন্দা সংস্থায় হাসিনার লোক, সকল কি পয়েন্ট গুলোতে এখন হাসিনার লোক বসা। তো এই ব্যাপারে তারা এখনো কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়নি, অন্তত কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া প্রয়োজন ছিল। তো সার্বিক সবগুলো পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি গোপালগঞ্জে আজকে হামলা হয়েছে, সেনাবাহিনীর উপরে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন গুরুতর। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমান্ডো এবং 28 বছর তিনি সেনাবাহিনীতে সার্ভ করেছেন। যে ধরেন গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা হলো, গোপালগঞ্জে গত বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু এনআরকি সৃষ্টি করছে, তা ছুরি বটি নিয়ে ব্যাপক রকমের হুমকি দিচ্ছে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। হাসিনা বসে আছে ভারতে, সেখান থেকে নানা রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, একটি টেলিফোন রেকর্ডও তার সবাই শুনেছে ইতিমধ্যে। আপনি কিভাবে দেখছেন যে সেনাবাহিনীর ভূমিকা কি, সেনাবাহিনী কেন আক্রান্ত হলো গোপালগঞ্জে, এর মধ্যে কোনো অন্য পরিকল্পনা আছে কিনা, কি মনে করেন, শুনতে চাই। আচ্ছা, আমি যেভাবে দেখি গোপালগঞ্জের যে ইনসিডেন্টটা দেখলাম, প্রথমে আমি সেনাবাহিনীর যারা ওখানে ছিল তাদেরকে আমি মোবারকবাদ জানাই যে তারা এক্সট্রিম ফোর্স, যেটা হাসিনা ফ্যাসিস্ট সরকার যেটা এই ধরনের সিচুয়েশনে গুলি করে মেরে ফেলতো লোকজনকে, তারা এক্সট্রিম ধৈর্যের একটা উদাহরণ দিয়েছে। এবং এটা অ্যাকচুয়ালি আর্মির ক্রেডিবিলিটিকে আরো আপ করবে, যে তারা তাদের কাছে যেহেতু অস্ত্র আছে, সাধারণ জনগণকে তারা ইচ্ছা করলেই গুলি করতে পারতো, কিন্তু তারা গুলি করেনি। বাট আমি মনে করি যে এই সিচুয়েশনটা এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই জায়গাটায় আমার মনে হয় যে আমরা যদি জাস্ট কিছুদিন এই জায়গাটা ইগনোর করি, লেট গোপালগঞ্জ রান এট দেয়ার ওন ফর এ টাইম, যখন সিচুয়েশন আরো স্টেবল হবে তখন। কারণ এটাতে অনেকগুলো নাশকতার ব্যাপার রয়েছে। যেমন আমি কয়েকবারই লাইভে বলেছি যে এনটিএমসির প্রাক্তন যে প্রধান ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, তাকে তার বাসায় হোম যেটা হাউস অ্যারেস্ট যেটা বলে করে রেখেছে, বাট তার কাছে টেলিফোন আছে, সে সবার সাথে ফোন করে বেড়াচ্ছে। এবং আমি সন্দেহ করছি, যেটা মানে এটাই বেস্ট অ্যাজাম্পশন, বেস্ট গেস, যে সে যেহেতু তারা বুঝে ফেলেছে যে এখানে যে গ্রুপটা আছে তারা ফিউচারে তারা এখানে স্টাক হয়ে যাচ্ছে, তাদেরকে বিচারের সম্মুখীন হইতে হবে। সো তারা এই কারণে এই ধরনের একটা এনার্কি কিছু একটা সৃষ্টি করার প্ল্যান করেছে। এবং এটার কারণটা দেখেন, আপনি যদি জয়ের যদি স্টেটমেন্ট গুলা দেখেন, প্রথমে বলেছে যে রাজনীতি ছেড়ে দিচ্ছে, আসবে না, সেকেন্ড থার্ড, এখন বলতেছে যে তার মা নাকি সাইনই করেনি এবং সে স্টিল প্রধানমন্ত্রী, সে নাকি আবার আসবে। সো এটাতে বোঝা যাচ্ছে, কারণ দেখেন আমি এটা কালকে লাইভে বলেছি যে এখন তারা ভেবেছিল যে একটা কু হলে জন্মালে কি হয়, একটা কু হলে সাথে সাথে যাদেরকে প্রসিকিউট করতে হবে ইমিডিয়েটলি তাদেরকে সেগ্রিগেট করা হয়, যারা আরেকটু কম অফেন্স থাকে তাদেরকে টেকনাফ তেতুলিয়া বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া এবং ইমিডিয়েট করে দেওয়া হয়। বাট এই ক্ষেত্রে এটা হয় নাই। এই যে হয় নাই, এটাই যারা দেশের বিরুদ্ধে কাজ করতেছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে কাজ করে, তাদেরকে উৎসাহিত করেছে এবং তারা সুযোগ পেয়েছে। এবং এটা শুধু যে ইয়া করেছে তা না, গোপালগঞ্জে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ভিউটা দেখেন, যে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে প্রায় 1000 খানেক লোক ইন্ডিয়ান বর্ডারে চলে গেছে, বা শাহবাগের মধ্যে অনেক সনাতন ধর্মাবলম্বী একসাথে জমায়েত হয়েছে। এট দ্য সেম টাইম গতকালকে বোধহয় টাইম স্কোয়ার একটা হয়েছে। এই সবগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের একটা কোঅর্ডিনেটেড এফোর্ট। এবং এইটার কারণেই এই যে কুয়ের পরে যে ইমিডিয়েট যারা সরাসরি দোষী তাদেরকে যে সেগ্রিগেট করেনি, এইটার কারণে কিন্তু তারা স্ট্রেংথটা গ্রো করেছে। এবং গতকালকে আপনারা সবাই আদালতের যে কুটা করার কথা ছিল, তারা যে একটা প্ল্যান করে রেখেছিল, ওইটাকে ছাত্ররা সাকসেসফুলি নস্যাৎ করে দিয়েছে। তবে আমি বিশ্বাস করি এখন আমরা যত ভয়ই পাই যে ছাত্ররা কালকে যে স্ট্রেংথটা দেখাইছে গ্রাউন্ডে, ওইটার কারণে এখন আর কোনো চক্রান্তই কাজে লাগবে না। গোপালগঞ্জের এটাকে আমি বলি, গোপালগঞ্জের যে ট্রুপসরা ছিল তারা ছিল হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট থেকে, ওখানকার জিওসি হচ্ছে মেজর জেনারেল মাহবুব, আমার কোর্সমেট, এবং সে হচ্ছে ওই ব্রিগেডিয়ার। স্যার আপনি মিউট। এটা ছবি আমার কাছে আছে, সে গিয়ে সালাম করেছিল। একটু পেছন থেকে বলতে হবে আবার, আপনি মাঝখানে মিউট হয়ে গেছেন, কথা ভেঙে গেছে আপনার প্রথম থেকে। আপনার জিওসি আপনার বন্ধু সেখান থেকে? আচ্ছা, জিওসি মাহবুব হচ্ছে আমার বন্ধু, সে হচ্ছে
এক্সট্রিম লেভেলের আওয়ামী লীগার এবং হাসিনা প্রেমী, সে একটা পাবলিক অনুষ্ঠানে ওই মেজর জেনারেল ইউনিফর্ম সে হাসিনাকে সালাম করেছে। এটা ছবি আমার কাছে আছে, আমি আপনাকে পরে দিব। এবং সে যেটা করেছে, আমি ওখানকার কিছু অফিসারের সাথে কথা বলেছি, ওরা বলেছে যে কিছুদিন আগে একটা, আমি হোটেলটার নামটা ভুলে গেলাম, জারিফ নাকি কি একটা হোটেল, যেটার মধ্যে আগুন লেগে বোধহয় 40 জনের মতো লোক মারা গেছে। এবং এটা যখন হয় সেনাবাহিনীর একদম ক্যান্টনমেন্টের খুব কাছে, এটা ইচ্ছা করলে একজন ব্রিগেড কমান্ডার নাকি তাকে বলেছিল যে আমি ট্রুস পাঠাই লোকজনকে ইয়া করে, সে এটাতে মানে ফায়ার ফাইটিং এর জন্য তো আমরা এক্সপার্ট আর্মিরা, পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সে না করেছে। এবং আরো কয়েকটা জায়গায় বলছে যে সে চাচ্ছিল কোথাও একটা গন্ডগোল হোক। গন্ডগোল হোক মানে হচ্ছে ওই যে জয়ের যে কথাটা, যে ফিউচারে তার মা আবার আসবে, মানে দেশকে একটা এনার্কি সিচুয়েশনে নিয়ে যাবে, এটা একটা কোঅর্ডিনেটেড এফোর্ট। সো এই তবে অন গ্রাউন্ডে যেটা আমি বলেছি যে কিছু সিনিয়র অফিসাররা এখনো কনস্পিরেসি করলেও অ্যাজ এ হোল সেনাবাহিনীর যে জুনিয়র লট আছে তারা এক্সট্রিমলি লয়ালিস্ট টু দ্য কান্ট্রি। আপনি তো জেনারেল মায়ারের একটা ভিডিও দেখেছিলেন, ওইটা সেম জিনিস, অডিও ভিডিও দেখিয়েছিলেন যে আমরা ওথ নেই হচ্ছে দেশের জন্য, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দলের জন্য, বাট এরা একটা রাজনৈতিক দলের জন্য নিয়েছে। সো মেজর জেনারেল মাহবুবকে আমি মনে করি ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত, কারণ এই ঘটনাটা আমার মনে হয় তার সাথে জড়িত, সেইটার সাথে জড়িত। এবং আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি, আমি অ্যাকচুয়ালি কাজে ছিলাম দেখে আর বিস্তারিত জানতে পারিনি, সেটা হচ্ছে জয় নিজে ফোন করে এই জিনিসটা করেছে। এটার মানে এনটিএমসি সম্ভবত এই জিনিসটা মানে অ্যাট প্রেজেন্ট এনটিএমসি সম্ভবত এটা কভার করেছে, আমাকে একটা রেফারেন্স দিয়ে বলেছে যে এটার সাথে জয় সরাসরি জড়িত, যে গোপালগঞ্জে কেউ আসলে যেন এক্সটি বিভাগ আর্মি ঢুকলেও তাদেরকে গাড়ি জ্বালিয়ে দেয়। সো এটা একটা তাদের একটা প্রোগ্রাম যে আর্মির সাথে আবার জনগণকে মুখোমুখি দাঁড়া করে দেওয়া। বাট যারা ওখানে গ্রাউন্ডে ছিল তারা ইচ্ছা করলেই তো পারতো যে তাদের গাড়িতে বা তাদের যে ইনজুর্ড হয়েছে যে কয়জন লোক, এটা না করতে, তারা ইচ্ছা করলে গুলি করতে পারো, তারা পারেনি। এটা আমি বলবো আর্মির ক্রেডিবিলিটি আরো বেড়ে গেছে। তবে এখন যেটা আমি মনে করতেছি যে এই মুহূর্তে জেনারেল ওয়াকার কেন যে এখনো ওই যারা পারপিট্রেটর যারা আছে, যারা আয়না ঘরের সাথে জড়িত, আমরা সবাই দেখেছি। এখন পর্যন্ত কি মামলা হয়েছে কিনা, মানে মামলা তো হওয়া উচিত সবার নামে, হওয়ার পরেই হইলেই তো এই যারা যারা আছে তাদেরকে ইচ্ছা করলেই তো উনি পদত্যাগ পত্র বা ফোর্স রিটায়ারমেন্ট বা যাকে যে অনুযায়ী মেরিট অনুযায়ী শাস্তি ওটা উনি দিতে পারেন, কিন্তু উনি এটা দিচ্ছে না। এই দিচ্ছে না কারণেই কিন্তু এই ডিলেটা হচ্ছে। উনি যদি বলেন যে হ্যাঁ 46 বেডকে উনি বিশ্বাস করতে পারতেছে না, 46 দরকার নাই। এই মুহূর্তে প্যারা কমান্ডো দুইটা কোম্পানি আছে ঢাকায়, বা তুমি অর্ডার দিয়ে নিয়ে আসতে পারেন তাদেরকে, যে তার আশেপাশে সিকিউরিটি বৃদ্ধি করে তিনি ইচ্ছা করলেই যে একটা কাউন্টার ফিজিক্যাল কুপ বা একটা ব্লাডশেড যাতে না হয়, উনি ইচ্ছা করলেই এই ফোর্সটা উনি র্যালি করে ওই সংশ্লিষ্ট অফিসারদেরকে অ্যারেস্ট করতে পারেন। বাট উনি অনেক দেরি করতেছেন, এবং দেরি যত করতেছেন তত এই জিনিসটা আনস্টেবিলাইজ হচ্ছে। বাট আমি কনফিডেন্ট যে এখন যে কালকের যে কোটা যে ছাত্ররা যে ক্যান্সেল করে দিয়েছে যা তাদের প্রেজেন্সে, এবং এখন সব পার্টি বুঝে যাবে যে এখন আর কোনো এই ধরনের কনস্পিরেসি করে লাভ নাই। এবং আমি মনে করি যত দিন যাবে সিচুয়েশন আরো স্টেবল হবে। আর আমি মনে করতে চাই যে অনেকে এই তত্ত্বাবধায়ক সরকারে কারা আছেন না আছেন, আমি এটা নিয়ে এটা বলে এটা ইটস এ বিগ নট এ বিগ ডিল। আমি মনে করি যে প্রফেসর ইউনুস একজন মানে একজন প্রজ্ঞাবান ব্যক্তি, উনি যাদেরকে আমি জানি যে আমেরিকায় একজনের সাথে যিনি হয়েছেন, আমি নামটা ভুলে গেলাম, উনি কিন্তু পার্সোনালি ফোনে কথা বলেছেন। সো উনি অবশ্যই তার কাজের জন্য হ্যান্ড পিক করেছেন। এখানে এনজিও বেশি হয়েছে বা অন্য সরকারি কর্মকর্তা বেশি হয়েছে বা কম হয়েছে, এই ধরনের আমরা তর্কে না গিয়ে আমরা মনে করি যে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যত দিন যাবে এটার ইয়াটা আরো বৃদ্ধি পাবে, মানে ক্রেডিবিলিটি বাড়বে এবং স্টেবল হবে। মুস্তাফিজুর রহমান, এটা খুব আর্লি টু কমেন্ট যে কি অবস্থা, বাট ধরেন এট এ গ্লেন্স যা কিছু হচ্ছে, অনেকে মনে করছেন যেখানে এমন কোনো বোল্ড ডিসিশন নেওয়ার মতো লোকের সংখ্যা কম, বা যে অ্যানার্কিক একটা সিচুয়েশন, এই সিচুয়েশন ট্যাকেল করার মতো আরো স্ট্রং লোক দরকার ছিল। যাই হোক, আমরা পর্যবেক্ষণ করি, দেখা যাক কি দাঁড়ায়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালাম।